জয়েন্ট ব্র্যান্ড আজকে আমরা ক্লাস 9 এর আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চার প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক ছিল যে আমরা পড়ব সেটা হচ্ছে যে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর হিসাবে ফ্রান্স। তাহলে ফ্রান্সকে জাদুঘর কেন বলা হয়েছে, তাহলে সেই সম্বন্ধে নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট একটা টপিক, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানটায় কি বলছে যে কিছু টপিক বলছে, 1800 শতাব্দীতে ফ্রান্সকে জাদুঘর বলা হয়েছে। ফ্রান্সকে কি বলা হয়েছে? জাদুঘর। জাদুঘর এর বলার কারণ কি? এর বলার প্রধানত 8টা কারণ আছে। 8টা কারণের মধ্যে প্রথম কারণ যেটা হয় সেটা হচ্ছে যে রাজা রানীর যে জাতীয় আয়ের 1/2 খরচ। মানে ধরো যদি জাতীয় আয় যদি 100 টাকা হতো, যদি তো 100 টাকার মধ্যে 1/2 খরচ করে দিত ও নিজের জন্য, মানে রাজা রানীর জন্য। ধরো মনে করো যদি প্রধানমন্ত্রী, যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী 100 টাকা যদি ইনকাম হয় গোটা ভারতবর্ষে, ও যদি নিজের পেছনে যদি 1 টাকা খরচ করে দেয় তাহলে কত টাকা হচ্ছে? তো সেই হিসাবে দেশের যত আয়, দেশে যদি 100 কোটি যদি আয় হচ্ছিল, সেখানে 1 কোটি শুধু নিজের জন্য খরচ করছিল। এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে প্রচুর। এটা একটা অন্যতম একটা কারণ হয়ে গেল। এবং 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর কি করছিল যে রাজা রানীর কর্মচারীর খরচ। রাজা রানীর জন্য বিশেষ করে রাজা ও রানী, রানীর পেছনে মেকআপ করার জন্য নানাই করে 5000-এরও বেশি কর্মচারী থাকতো। রানী কোনো কাজ করবে না, রানী কাজ না করার জন্য রানী মেকআপ করবে না কিছু, পায়ে এমনকি পায়ে জল সমেত কর্মচারীরা দিয়ে দিত। এর কারণে কি হতো যে একটা রানীর 5000 কর্মচারী, রাজার 5000 কর্মচারী, 10,000 রাস্তায় চলছে, তো এরকম যেটা পেপার পিছিয়ে চলে যাচ্ছে, এরকমভাবে ব্যয়বহুল খরচ হয়ে থাকে। তার জন্য কি হয় যে রাজা ও কর্মচারীদের একটা খরচ বেড়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে যে রাজা ও কর্মচারীর দুর্নীতি। তোমরা যেখানেই দেখবে যে রাজা ও কর্মচারী, এখন যেমন হচ্ছে ভারতবর্ষে কি আছে, সরকার আর চাকরি, সেরকমই তখনকার দিনে ছিল, রাজা ছিল আর রাজার কর্মচারী, সেটা হচ্ছে চাকরি। চাকরিতে দুর্নীতি, এখন যেমন চাকরিতে দুর্নীতি আছে, তখনকার কর্মচারীতেও কি হতো? দুর্নীতি হতো। মনে করো ধরো একটা রাস্তা তৈরি হবে, এটা রাস্তা, এই রাস্তাতে ধরো 1 লাখ টাকা খরচা হবে, ধরো 1 লাখ। তো সেখানটায় কাজ করাবে, কীরকমভাবে কাজ করাবে? পাথর বালি ফেলে দিয়ে মিক্স করে দেবে, হালকা সিমেন্ট দিয়ে ঢালাই করে দিল। তাহলে কি হয়ে গেল? 1 লাখ টাকার জায়গায় 10,000 টাকায় কাজ কমপ্লিট হয়ে গেল, বাদ বাকি 90,000 টাকা ওদের পকেটে ঢুকে গেল। পকেটে কি হলো? ঢুকে গেল। তো এটা কি হতো? একটা দুর্নীতি। যেমন ধরো চাকরির ক্ষেত্রে কি হতো, বলে কেউ পরীক্ষা দিতে হবে না, তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, তোমাকে চাকরি দিয়ে দেবো, এটাকে দুর্নীতি। যেমন ধরো বাড়ি, এখন পৌরসভাতে ঘর বাড়ি দিচ্ছে, তোমার কিছু করতে হবে না, তুমি একটা বাড়ি নিয়েছো, আর 2টো বাড়ি দেবো, 50-50 1 লাখ টাকা আমাকে দিয়ে দাও, তোমার 2টো বাড়ি ঢুকে যাবে। এটা হচ্ছে দুর্নীতি। এইসব কাজগুলোকে বলে দুর্নীতি। তখনকার কর্মচারীরা এরকমভাবে দুর্নীতি বাড়িয়ে গেছিলো। দুর্নীতি কী হয়েছিল? বাড়িয়ে একইভাবে লাস্ট পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছিল। ছোট যারা শ্রেণী ছিল, নিচু শ্রেণীতে, তাদেরকে উপরে উঠতেই দিচ্ছিল না। নম্বর চতুর্থ কারণ হলো যে বাজেট। বাজেট মানে কি? 1 বছরের সমস্ত খরচকে বাজেট বলে। রাজার 1 বছরের সমস্ত খরচ, এখানটায় চাষের ক্ষেত্রে এত টাকা খরচ হবে, সেবার ক্ষেত্রে এত টাকা খরচা হবে, রাজবাসের জন্য এত টাকা খরচ হবে, দেশের রাস্তাঘাটের জন্য এত% খরচ হবে, একটা বাজেট পেশ করে। আমরা যখন এখন গভর্নমেন্ট বাজেট পেশ করছে, চাকরির জন্য এত খরচ হবে, দেশের সেনার জন্য এত খরচ হবে, শিক্ষার জন্য এত খরচ হবে, সেরকমই তাকে বাজেট বলে। তো বাজেটের মধ্যে কি হতো যে আয়ের থেকে কি হতো? ব্যয় বেশি হয়ে যেত। বাজেটের মধ্যে যখন নিয়োগ করতো, আয় বলতো 5,000 টাকা হবে, এখানটায় একটা রাস্তা তৈরি করতে 3,000 টাকা খরচা হবে, দেখি তো 5,000-এর বেশি খরচা হয়ে যাচ্ছে। কিসের জন্য? এটা হচ্ছে কর্মচারীর দুর্নীতির জন্য। তাহলে আয়ের থেকে ব্যয় বেশি একটি মূল কারণ হতে এসেছিল। তারপরে 5 নম্বর হচ্ছে যে ঋণ ও সুদ। যখনই কোনো সরকার বা কোনো রাজা, যখন রাজা থাকে তখনই ও দেশের জন্য কিছু ঋণ নিতে হয়, কাউকে সুদে টাকাও দিতে হয়। তো এ কী করেছিল? অন্য দেশে রাজার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, এবং তারপরে সুদ অনেক বেড়ে গেছিলো, এবং সেই সুদ মেটাতে হচ্ছিল কাকে? সাধারণ মানুষকে। খেটে চাষকর্মী কাজ করে, শিল্প করে যেটা তৈরি করছিল, সেটাই কিন্তু টাকা আসছিল, সেই ট্যাক্স কালেক্ট করে ওই সুদ বাইরে চলে যাচ্ছিল। এর একটি মূল কারণ হতে পারে বা কারণ। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সব খরচ বাদ দিয়ে 1/4 সেবায় কাজ করা হতো। ধরো মনে করো রাজার 100 টাকা ইনকাম হয়েছে, 100 টাকা ইনকাম হয়েছে, এবার সব খরচ করে বাঁচছে 20 টাকা। এই 20 টাকার 1/4 হচ্ছে যে 5 টাকা। 5 টাকা
তাহলে এই 5 টাকা সেবায় খরচ করা হতো। মানে দুর্নীতি কি হচ্ছে, বাদবাকি যত খরচ হয়ে যাচ্ছে তত হয়ে যাচ্ছে, বাদবাকি বাঁচা টাকার মধ্যে 20% হচ্ছে, 20 টাকা হচ্ছে, 20 টাকার 4 ভাগের 1 ভাগ খরচ করতো। এর কারণে বহু মানুষ চিকিৎসায়, বিনা চিকিৎসায়, অসেবায় মারা যেত। একটা দুর্নীতিগ্রস্ত হলো, এই জন্য ভ্রান্ত বলছি। 7 নম্বর কারণ হচ্ছে যে রাজকোষে দেউলিয়া। রাজাতি উৎপন্ন করবে বা কোনো কিছু তৈরি করবে, কাউকে সুদে টাকা দিবে বা কোনো দেশে থেকে একটা টাকা নিয়ে আসবে, তবেই তো রাজকোষ বা মানে রাজকোষ শূন্য হবে না, রাজকোষ থেকে পরিচালনা হবে। যদি কোনো দেশের কাছ থেকে টাকা না নিয়ে আসে, মানে সেই দেশে যদি কোনো কিছু সবজি ফসল টসল উৎপন্ন না হয়, আমদানি না হয়, রপ্তানি না হয়, তখন তো ওই দেশ অচল হয়ে যাবে। সেই অচল হওয়ার কারণে দেউলিয়া হয়ে যাবে। যেমন তোমাদের চোখের সামনে শ্রীলঙ্কা হলো। শ্রীলঙ্কাতে কি হলো, শ্রীলঙ্কা একটা দেশ ছিল, সেই দেশে মানে যে পলিটিশিয়ান ছিল ওদের সব ঘরে চাচাইতো, মামাইতো, কাকাইতো, ফুফাইতো সবকে ভরে নিয়েছে, সবকে নেতা বানিয়ে দিয়েছে। এবার নেতা বানায় কি করেছে, সবকে পয়সা করা লুটে লিয়েছে। রাস্তা তৈরি হবে, শিক্ষা তৈরি হবে, আর তৈরি হবে, সব দুর্নীতিগ্রস্ত, নিজের নিজের বাড়ি ঘর সব করে লিয়েছে। নিয়ে কি হলো, দেশ দেউলিয়া হয়ে গেল। ঠিক একই রকম এখানে অবস্থা। এই অবস্থাটা হচ্ছে রাজকোষের রাজাদের কর্মচারীরা হচ্ছিল, রাজার আত্মীয় স্বজনকে সবকে কর্মচারী বানিয়ে দিয়েছিল। আত্মীয় স্বজন হওয়ার জন্য কাউকে চাপ দিতে পারেনি, চাপ না দেওয়ার কারণে সবকে লুটে ফুটে শেষ করে দিয়েছিল এই দুর্নীতিতে। নিয়ে কি হয়, দেউলিয়া হয়ে যায়। এই দেউলিয়া হওয়ার পর তৃতীয় শ্রেণী ছিল, যেমন ফ্রান্সের 3 রকম শ্রেণী ছিল, পরে তোমাদেরকে বোঝাবো 3 রকম শ্রেণী কী কী। 3 রকম শ্রেণী হচ্ছে যে এরকম একটা পিরামিডের মধ্যে প্রথমে থাকবে রাজা, দ্বিতীয় থাকবে কর্মচারীরা, তৃতীয় থাকবে তৃতীয় শ্রেণীর সাধারণ মানুষরা। এই সাধারণ মানুষরা কিন্তু কর দিচ্ছিল, সাধারণ মানুষরা কর, এই করের টাকাতেই কিন্তু এরা কি মস্তি করছিল, কারা এনজয় করছিল, কর্মচারীরা, রাজারা। বাদবাকি এদের কোনো টেনশন নাই, এরা টাকা উড়িয়ে দিচ্ছে, কিন্তু এদেরকে কি কর সব, ট্যাক্স সব দিতে হচ্ছিল। এবার 7 নম্বরে এবার হলো 8 নম্বর পয়েন্ট, মেন পয়েন্ট হচ্ছে যে 8 নম্বরে যে এই জন্য খুব বেশি মানে উৎপাদন না হওয়ার কারণে, আমদানি রপ্তানি না হওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে যায়। যেমন দাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি হয়। যেমন ধরো ধান উৎপাদন হবে তবে তো চাল সস্তা হবে, কিন্তু ধান যদি উৎপাদন না হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তখন কি হবে, চাল 150-200 টাকা কেজি হয়ে যাবে। যেমন পাকিস্তানের চাল 800 টাকা কেজি, গ্যাস সিলিন্ডার 5000 টাকা সিলিন্ডার। কিসের জন্য হচ্ছে, উৎপাদন হয় না, তার জন্য এটা হচ্ছে। যখন কোনো দেশ কোনো কিছু উৎপাদন করতে সক্ষম হয়ে যাবে, তখন ওই দেশের অর্থনীতিতে মন্দা আসবে, এবং মন্দাতে কী হবে, দাম কম বেশি প্রচুর দাম হয়ে যাবে। যেমন কিছুদিন আগে শ্রীলঙ্কাতে কি ছিল, চাল, আলু, পটল সব 500 টাকা 600 টাকা কিলো। তো আমাদের ভারতবর্ষে কী আছে, ঠিক একটা লিমিটেড আছে, 40 টাকা 50 টাকা কেজি, একটা খুব লাগে। উৎপাদন যেরকম হচ্ছে সেরকম দাম আছে, যেরকম উৎপাদন হবে সেরকম দাম হবে। যেমন চাষিরাও না মরে, এরকম যারা কিনে খাবে তারাও যেমন না মরে, সেই হিসাবে দাম ফিক্স করা হয়। এই হিসাবে কি হয়, 8 নম্বর পয়সা দাম বেড়ে যায়, দাম বেড়ে যাওয়ার পর মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতির পর সাধারণ মানুষ এ কথা মেনে নিতে পারেনি, মেনে নেওয়ার কারণে কি হয়, ফরাসি বিপ্লব হয়। ফরাসি বিপ্লবের একটি অন্যতম কারণ হয়। রাজা রানীর নাম বললাম না, কারণ পরে রাজা রানী নিয়ে পড়া আছে। কারণ রাজা রানী কে ছিল, চতুর্দশলী আগে বলেছিলাম, চতুর্দশলী রাজা ছিল, পঞ্চদশলী রাজা ছিল, ষোড়শদশলী রাজা ছিল। এবার রাজাদের রানী ছিল, এই রানীদেরকে পোষার জন্য অনেক টাকা খরচ হতো। মেকআপ করার জন্য আলাদা লোক থাকতো, স্নান করার জন্য আলাদা লোক থাকতো, খাবার রান্না করার জন্য আলাদা লোক থাকতো, খাইয়ে দেওয়ার জন্য আলাদা লোক থাকতো, মানে মুখ মুছে দেওয়ার জন্য আলাদা লোক থাকতো, এরকম থালি বাসন মাজার জন্য আলাদা লোক থাকতো। এরকম প্রত্যেকটা, একদিন যে থালিতে খাবার খেতো সে থালিতে খাবার মানে অন্য দিন খেতো, ওই থালিতে মানে দ্বিতীয় দিন খাবার খেতো না। এরকম হচ্ছে রানীদের মানে স্বভাব ছিল। এই স্বভাবের কারণে প্রচুর ব্যয় অর্থ হতো। এই অর্থ হওয়ার কারণে সাধারণ মানুষের কাছ থেকে টাকা কর বেশি করতো, সাধারণ মানুষরা উৎপাদন করতে ব্যর্থ হতো। ব্যর্থ হওয়ার ফলে ফরাসি বিপ্লব হয়। ফরাসি বিপ্লবের মেন একটা মূল কারণ হচ্ছে বিশেষ অর্থনৈতিক বা অর্থনীতিবিদ হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ একটি গ্রন্থ লিখেছে ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশনকে বলা হয়েছিল যে ফরাসি যে ভ্রান্ত অর্থনৈতিক ফ্রান্সকে জাদুঘর বলা হয়েছে। কি বলা হয়েছে, ভ্রান্ত অর্থনৈতিক এক বিশাল জাদুঘর হচ্ছে ফ্রান্স। তাহলে এই একটা ট্যাপে পৌঁছে গেছিলো। ফ্রান্স কি একটা, ফ্রান্স ছিল একটা এরকম একটা দেশ সমুদ্রের ধারে, ফ্রান্সকে আমরা বলি ফ্রান্স, এইরকম ফ্রান্স এরকম একটা ছোট্ট একটা দেশ, এইটা হচ্ছে ফ্রান্স। তাহলে এরপরে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট টপিকটা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে পরের টপিকটা হচ্ছে কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয়। কী কর ছিল, সাধারণ মানুষের কী কী কঠিন কষ্ট হতো, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।